নমস্কার বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাঝরাতের গল্প চ্যানেলে আমি শুভম চলে এলাম আপনাদের জন্য আবারও একটি তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প নিয়ে। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও বিশু পণ্ডিতের মেয়ে। আমরা আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বিশু পণ্ডিতের মেয়ে। রাতের অন্ধকারে দুজন কথা বলতে বলতে নদীর পাড় ধরে হাঁটছিল। তাদের মধ্যে প্রথম যুবক বলল, অনেক দেরি হয়ে গেছে, এত রাতে এখানে আসাটা ঠিক হয়নি। তাছাড়া তুই তো জানিস বাড়িতে মা বাবা এমনকি আমার বউ সকলে অপেক্ষা করছে। ফিরে চল তাড়াতাড়ি। আরে এত তাড়াহুড়ো করছিস কেন? বাড়িতে তো ফিরে যাবই। কাল সকালে বাবা সমস্ত সম্পত্তি আমাদের দুজনের মধ্যে ভাগ করে দেবে, সে কথা তো নিশ্চয়ই শুনেছিস। তাতে কি হয়েছে? সম্পত্তি ভাগ করা আর না করা দুই একই ব্যাপার। তুই আর আমি তো অভিন্ন কেউ নই। যা তোর তাই আমার। আমার সম্পত্তি ভাগের প্রয়োজন নেই। তুই আমি মিলেমিশে থাকলেই হলো। তবে তোর বউ মাঝে মাঝে কিন্তু বড্ড অকারণে গায়ে পড়ে ঝগড়া করে। দ্বিতীয় যুবক এবার হেসে উঠল। নদীর ধারে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। নদীর বুকে বয়ে যাওয়া জলরাশির ছলাৎ ছলাৎ শব্দ এখান থেকেই শোনা যায়। দূর থেকে একটা নৌকা ভাসতে ভাসতে ওই দিকেই আসছে। দ্বিতীয় যুবকের সঙ্গে কথা বলতে বলতে প্রথম যুবক হাসছে। দুজনে পাশাপাশি নদীর ধারে বসে আছে। আরে আমার এসব ভালো লাগে না। কত ভালোই ছিলাম আমরা, তুই আর আমি। এই বিয়ের পর দুই বউয়ে মিলে সবসময় ঝগড়া লাগিয়ে রেখেছে। কেন যে এমন হয় তা আমার বউ কিন্তু এসবে থাকে না, তোর বউয়ের জন্যই। ঠিক বলেছিস, তুই চিন্তা করিস না, আমি সব কিছু ঠিক করে দেব। আজকেই সব ঠিক হয়ে যাবে। কাল সকালে যখন সম্পত্তির ভাগাভাগি হবে তখন আর কোনো চিন্তাই থাকবে না। এবার প্রথম যুবক কেমন যেন অবাক হয়ে গেল। কি এমন করতে চলেছে দ্বিতীয়জন যে আর কোনো সমস্যাই থাকবে না? যদি সম্পত্তি ভাগাভাগি না হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবে সে, কারণ সে চায় সকলেই একসঙ্গে থাকুক। মা তো সেই কবেই মরেছে, এখন বাবা বেঁচে রয়েছে। তবে বাবারও বয়স হয়েছে, খুব বেশি দিন বাবা এমনভাবে থাকতে পারবে সেটাও কিন্তু মনে হয় না। সেই কথা ভেবেই বাবা মাঝে মাঝেই সম্পত্তি ভাগাভাগির কথা বলছিল। গায়ের মোড়ল মশাই এবং আরও কয়েকজন গণ্যমান্য লোকেরা মিলে ঠিক করেছে কালকেই সম্পত্তি ভাগাভাগি হবে। কাল বেলার দিকে গ্রামের কিছু লোকেরা মিলে বসে বাবার সামনে সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে দিয়ে যাবে। বলা যায় না, যদি তার আগেই বাবা মারা যায় তাই যাতে কোনো সমস্যা না হয়। তবে তার কিন্তু মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ আর যাই হোক না কেন আপন রক্তের ভাই বলে কথা। ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে অন্তত কিছু হবে না। জানিস তো ভাই, মা মারা যাওয়ার সময় আমায় কি বলেছিল? তোকে ভালো করে দেখে রাখতে, তোকে ভালো করে মানুষ করতে। আমি তো তা করেছি বল। বাবাও যেমন করেছে আমিও তো করেছি। ঠিকই তো, তুই না থাকলে আমাদের যে কি হতো। বাবা তো সবসময় চাষবাস ওই সমস্ত নিয়ে ব্যস্ত থাকতো। তুই না থাকলে বাড়ি ঘর সমস্ত কিছু কে যে দেখতো? আমি তো তখন অনেক ছোট। সেইটাই তো, তোকে কতবার করে বললাম সম্পত্তির ভাগ করার দরকার নাই। এইটুকু সম্পত্তি, তা যদি আমাদের জন্য দুই ভাগ হয়ে যায়
তাহলে থাকবেটা কি? আমার কাছেই সমস্তটা থাক, আমি ঠিক তোকে দেখব। এতদিন যখন দেখেছি, বাকি সময়টাও দেখব, তাই না? আরে আমিও তো বাবাকে বললাম, আবার সেই ঝামেলা, সম্পত্তি 2 ভাগে ভাগ করে দিতে হবে, না হলে নাকি মরার পরেও বাবা শান্তি পাবে না। তুই আর ওই স্বপ্ন নিয়ে চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। বাবা তো বলেছে কবিরাজ দেখাচ্ছে। তাছাড়া পাশের গ্রামের কোনো এক তান্ত্রিকের সঙ্গে কথা বলেছে বলল। দ্বিতীয় যুবক এবার দূরে নদীর ওপারের দিকে তাকালো। অন্ধকার ততক্ষণে আরো ঘন হয়ে এসেছে। আকাশের এক প্রান্তে চাঁদ গুটি গুটি পায়ে উপরের দিকে চলতে শুরু করেছে। প্রথমটাই কেমন যেন অস্বস্তি হয়েছিল। এই শীতের সময়টা বেশ ঠান্ডা লাগে, যদিও শাল জড়িয়ে রয়েছে ওরা দুজনেই। কেমন যেন একটা শিরশিরে ঠান্ডা ভাব মাঝে মাঝেই ওদের গায়ে এসে লাগছিল। কেন যে দাদা তাকে এই নদীর পাড়ে এখন নিয়ে এলো তা বুঝতে পারছিল না। হঠাৎ করেই নদীর পাশের জঙ্গলের ভেতর থেকে অন্ধকারে একটা লম্বা ছায়ামূর্তি কখন যেন ছুটে এলো, আর দুজনের মধ্যে কেউ কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দিল দ্বিতীয় যুবকটিকে, এবং তারপরে ধাক্কা দিল প্রথম যুবকটিকে। দুজনেই ছিটকে গিয়ে পড়ল জলের মধ্যে। একে তো শীতের রাত, তার উপর এমন আকস্মিক ধাক্কায় শাল জড়ানো অবস্থায় ছিটকে গিয়ে পড়েছিল জলের ভেতরে। কোনো রকমে শাল ছড়িয়ে উঠে আসার চেষ্টা করলো দুজনেই। দ্বিতীয় জনের শাল সরে গেলেও প্রথম জনের শাল কিন্তু সরেনি। শালটা কেমন যেন জড়িয়ে বসেছিল তার চারপাশে। আর ঠিক সেই সময়ে জলের ওপর থেকে কি যেন ঝাঁপিয়ে পড়ল তার গায়ে, আর তারপর জলের মধ্যেই চেপে ধরল তাকে। ঘটনার আকস্মিকতায় সে কেমন যেন হতভম্ব হয়ে গেছিল। তারপরে যখন বুঝতে পারছিল দুটো শক্ত হাত তার গলার কাছটা চেপে ধরে তাকে ডুবিয়ে রাখতে চাইছে জলের তলায়, তখন সে নিজের হাত পা দিয়ে ছাড়াবার চেষ্টা করতে থাকে, কিন্তু পারল না। জড়িয়ে থাকা শালটা দিয়েই কে যেন তার গলার কাছটা শক্ত করে জড়িয়ে দিল। নিঃশ্বাসের ঘাটতি, তার উপর এমনভাবে গলার উপর চাপ পড়ায় সে আর কিছুই করতে পারল না। একটা হাত শালের মধ্যে বাঁধা পড়ে গেছে। চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার মুখের ভেতর গল গল করে ঢুকতে লাগলো জল। নাকে মুখে জল ঢুকে সে এক অদ্ভুত অবস্থা। সে উপরে উঠতে চাইছে। এই ঠান্ডা কনকনে রাতের বেলা জল কাদার মধ্যে একটা অস্থির ভাব তাকে বারবার জড়িয়ে ফেলছে। বাড়িতে তার বউ রয়েছে, তার ছোট ছেলে রয়েছে, সবার কথা বারবার মনে পড়তে লাগলো। কে এমন হঠাৎ করে অন্ধকারের মধ্যে সাক্ষাৎ মৃত্যুর মতো অপেক্ষা করছিল তাদের জন্য। ততক্ষণে দ্বিতীয় জন অর্থাৎ তার দাদা শালমুক্ত হয়ে কোনো রকমে ছিটকে উঠেছিল জলের কাছে। মূর্তিটা তাকে ধরতে চেয়েছিল, কিন্তু পারেনি। সে ছিটকে যায় নদীর পাড়ের কাছে। বিপদ বুঝতে পেরে সে ছুটতে শুরু করে তার বাড়ির দিকে। নদীর পাড় থেকে বাড়ি খুব বেশি দূরে নয়। বাড়িতে গিয়ে বাবাকে এবং আশেপাশে সবাইকে সমস্যাটা জানিয়ে যখন লোকজন নিয়ে আসে, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। নদীর জলের ঠিক পাড়টায় পড়ে রয়েছে প্রথম যুবকের মৃতদেহ। তার 2 চোখ বিস্ফারিত, গলার কাছে তখনও জড়িয়ে রয়েছে শাল, হাতে পায়ে কাদা লেগে আছে, নাকের কাছ দিয়ে তখনও জল বেরিয়ে আসছে। 2 চোখের দিকে তাকালে বোঝা যায় ভীষণ কষ্টের মধ্যে তার মৃত্যু হয়েছে। গোটা একটা পরিবার কান্নায় ভেঙে পড়েছিল। দ্বিতীয় যুবক, তার স্ত্রী, প্রথম যুবকের স্ত্রী, বৃদ্ধ, এমনকি 2 তরফের 2 শিশু পর্যন্ত, যারা তখনও পর্যন্ত জীবন মৃত্যুর ব্যাপারে কিছু বুঝে উঠতে পারেনি। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় অবাক হয়েছিল গোটা গ্রামবাসী। এই নদীর ধারের কাছে এক অশুভ আত্মার কথা তারা অনেকবার শুনেছে, কিন্তু আজ এই প্রথমবার সেই অশরীরী আত্মা একটা প্রাণ কেড়ে নিয়ে গেল। প্রাণ কেড়ে নেওয়া যায়,
বুঝলে, শুধু অশরীরী আত্মা নয়, মাঝে মাঝে মানুষও এমনভাবে প্রাণ কেড়ে নিয়ে যায়, যা যেমন নৃশংস তেমনই কষ্টের। সেসব কথা শুনলে কিংবা চোখের সামনে দেখলে বুকের রক্ত পর্যন্ত হিম হয়ে যায়। এমন ঘটনা আমি অনেকবার নিজের চোখে দেখেছি, নিজের কানে কতবার শুনেছি তার ঠিক নেই। বুঝলে হে, আমার মনে হয় দুনিয়াতে যত ধরনের প্রাণী আছে তাদের মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী হলো মানুষ। কিশোরী গর্জে উঠল, বলল, ও, তার মানে আপনি বলতে চাইছেন মানুষ খারাপ, ভালো নয়, তাই তো? আচ্ছা, সবাইকে আপনি একই রকম ভাবেন কেন ঠাকুরমশাই? মানুষের মধ্যেও কিন্তু দয়া মায়া আছে, মমতা আছে, ঠিক আছে? নইলে মানুষ অন্যের উপকার করবে কেন? অন্যকে ভিক্ষা দেবে কেন? অন্যের সেবাও বা করবে কেন? বলতে পারেন? একটানা কথাগুলো বলে কিশোরী চুপ করতে আমি বললাম, আপনার কথা কিন্তু ঠিক নয়। মানুষ পৃথিবীর সবচেয়ে হিংস্র জীব হতে যাবে কেন? বাঘ ভাল্লুক রয়েছে, কুমির রয়েছে, আর তাছাড়া শুনেছি সমুদ্রের জলে আরও অনেক কিছু থাকে, তিমি মাছ থাকে। তারপর বাইরে হয়ে চলা ঝমঝমে বৃষ্টির মাঝে তারানাথের বৈঠকখানায় বসেছিলাম আমরা। আমার কথা শুনে তারানাথ সামান্য হাসল। তারানাথ সচরাচর কোনো কথার প্রতিবাদ করে না, ঘুরিয়ে ফিরিয়ে তেমনভাবে তার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এই যেমন কিছুক্ষণ আগের বলা কথার উত্তর পেলাম এই মাত্র। আকাশের অবস্থা ভালো নয়। যেদিন তারানাথের বাড়িতে আসার কথা থাকে সেদিন এমনিতে আকাশের অবস্থা ভালো থাকে না। তবে আজ সকালে উঠে যখন জানালা খুলে গিন্নিকে বললাম, গিন্নি, এ কী অবস্থা হলো? আকাশ তো কালো করে রয়েছে, আর তাছাড়া আজ তো সকাল থেকেই বেশ জমিয়ে বৃষ্টি নেমেছে দেখছি। গিন্নি কিন্তু বারণ করেছিল, আজকের দিনটা বাড়িতেই থাকতে বলেছিল। তাছাড়া প্রতিদিন অফিস করে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। একটা ছুটির দিন, বৃষ্টিমুখর সকাল, বাড়িতে জমিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা খাবো। তাই গিন্নি রান্নাঘরে বেগুনের খোঁজ করছিল, আর আমি ভাবছিলাম আজ আর বাইরে যাব না। বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগবে, আজ বরং থাক। তাই চায়ের কাপ নিয়ে ঠিক কোনখানটায় বসা যায় তা ভাবছি। এমন সময় দরজায় খটখট শব্দ। দরজা খুলেই দেখি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সেই প্রবাদ বাক্যের মতো, যেখানে ঝমঝমের বৃষ্টি নামে সেখানে কিশোরীর হাত দরজায় করাঘাতের কাছেই থামে। দরজা খুলে দেখি সেই এক এবং অকৃত্রিম কিশোরী হাসি মুখে দাঁড়িয়ে আছে, গায়ে বর্ষাতি, হাতে ছাতা। আমায় দেখতে পেয়ে বলল, শোনো ভাইয়া বিভূতি, এই বৃষ্টি কমবে তারপর বেরোবো, এই আশার করো না, বুঝলে? এ বৃষ্টি আর আজকে কমবে না। চলো চলো, এক্ষুনি বেরিয়ে পড়ি। শোনো, বর্ষাতিটা চাপিয়ে নাও, আর হ্যাঁ, ছাতাটা নিতে ভুলো না কিন্তু। তোমারও যেমন বুদ্ধি ভায়া, বর্ষাতি যখন নিয়েছো তাহলে ছাতা নেব কেন? আর পথে বেরিয়ে ট্রাম ধরলেই তো হলো। কিশোরীর যেন কথাটা হঠাৎ করে মনে পড়েছে। আসলে বাইরে এমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভাবনার তালগোল পাকিয়ে যাওয়া স্বাভাবিক। আমার বাড়িতে ছাতা রেখে দুজনে মিলে বর্ষাতি গায়ে চাপিয়ে যখন রাস্তায় গিয়ে ট্রাম ধরলাম, তখন বলা যায় কলকাতার রাস্তায় অল্প অল্প জল জমতে শুরু করেছে। বৃষ্টি শুরু হয়েছে কাল বিকেল থেকে, কিন্তু তারানাথের বাড়ির কাছে পৌঁছে যখন মঠ লেনে নামলাম তখন কিন্তু বৃষ্টি সামান্য কমেছে। আবার তারানাথের বাড়ির কাছে এসে দেখি হুড়মুড় করে বৃষ্টি নামছে। আমাদের দেখতে পেয়ে তারানাথ মিটিমিটি হাসল, যেন মনে হলো তার হাসির বক্তব্যটা এরকম। দেখলে তো, আমি ঠিক বুঝতে পেরেছিলাম তোমরা এসেছো, তাই তো বৃষ্টিটা সামান্য সময়ের জন্য কমিয়ে দিলাম। এই বৃষ্টি কমানো তো মুখের কথা নয়। এখন আর আমরা তারানাথের এমন ছোটোখাটো কাজে অবাক হই না। তারানাথের যে ক্ষমতার প্রমাণ আমরা পেয়েছি, বিশেষ করে আমি পেয়েছিলাম, তারপরে তার সামান্য ক্ষমতা নিয়ে আমাদের কখনোই অবিশ্বাস জন্মায় না।
তবুও কিশোরী মাঝে মাঝে এ কথাও বলে ফেলে বটে, তবে আমি সে সাহস করতে পারি না। তারানাথ আমাদেরকে বৈঠকখানার ভেতরের দিকে বসতে দিল। তারানাথ মাথা মোছার জন্য গামছা এগিয়ে দিয়ে বলল, যেমন বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আকাশটা যেন ভেঙে পড়বে। ছোটবেলায় মা বলতেন, বৃষ্টি যখন হয় তখন নাকি আকাশ কাঁদে। আকাশের কষ্ট হলে আকাশ তখন ক্রন্দন করে, তখনই বৃষ্টি হয়। তবে ছোটবেলায় কিন্তু সে কথা ভাবতে বেশ ভালো লাগতো। তারপর ঠাকুরদা বলতেন, স্বর্গে যে দেবতারা থাকে তারা মাঝে মাঝে আকাশ থেকে নিচে জল ফেলে। সে জল অতি পবিত্র, আর সেই জল বৃষ্টি রূপে নেমে আসে ধরিত্রীর বুকে। সেই জলেই তো গাছের জন্ম হয়, গাছ বাঁচে। তাছাড়া নদীর জল মানুষের কত কাজে লাগে। ছোটবেলায় এমন অনেক কিছুই ভালো লাগতো, কিন্তু পরে বুঝেছি এইসব শুধু ভালো লাগার জন্যই ভালো, আসলে সত্যি নয়। আমাদের জীবনেও এরকম অনেক কথাই থাকে যেগুলো শোনার জন্য ভালো, আসলে সত্যি নয়। এই যে আপনি যে গল্পগুলো বলেন সেগুলো কিন্তু তারই আওতায় পড়ে। আগুনে ঘি পড়লে যেমন আগুন ফোঁস করে জ্বলে ওঠে, কথাটা শুনে তারানাথের মুখের হাসিটা বদলে গিয়ে ফোঁস করে ঝলকে উঠল। তা আমার কথায় যখন এত অবিশ্বাস, আমি যখন এতই মিথ্যে কথা বলে থাকি তোমাদের, তাহলে এমন বৃষ্টি মাথায় নিয়ে আমার কাছে আসা কেন বলো তো? দেখুন, আপনার গল্পগুলোর মধ্যে যে একটা বেশ আকর্ষণীয় ব্যাপার থাকে সেটা কিন্তু স্বীকার করতেই হবে। আর সেইটা নিয়ে তো বারবার ছুটে আসি। মানে আপনার গল্পগুলো সত্যি নয়, কিন্তু আপনার মুখে শুনলে মনে হয় সেগুলো একদম সত্যি ঘটনা। একটা দক্ষ যজ্ঞ যে এক্ষুনি শুরু হবে বুঝতে পেরে মধ্যস্থতা করে বললাম, এইসব কথা এখন থাক না। বলছিলাম যে আপনি আগের দিন বলছিলেন না, মানুষের মৃত্যুর পরেও মানুষের আত্মা মাঝে মাঝে নাকি ফিরে আসে। এটা স্বাভাবিক, কিন্তু সেই আত্মা যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ফিরে আসে তখন সেটা স্বাভাবিক নয়। আরেকটা কথা বলেছিলেন, ওই আত্মার সঙ্গে কি একটা পুনর্জন্ম বা ওই ধরনের কিছু বলেছিলেন। আমার এই কথাতেই আসল তত্ত্ব কথা শুরু। তারপর সেই কথা ঘুরতে ঘুরতে একসময় সে পরজন্ম এবং পুনর্জন্মের মধ্যে যোগাযোগ। মৃত্যু এই সমস্ত কিছু জড়িয়ে একেবারে জগা খিচুড়ি পাকিয়ে গেল। যখন তখন তারানাথ একটা পাসিং শো টেনে নিয়ে তাতে অগ্নি সংযোগ করে দুবার ধোঁয়া ছেড়ে বলল, তোমাদের এমনই এক পুনর্জন্মের গল্প বলেছিলাম, মনে আছে? মনে থাকবে হয়তো, তবে তাদের চরিত্র কিংবা তাদের নামের কথা তোমাদের বোধহয় মনে নেই। তাও বলছি, ঠিক তেমনই আরো একটা ব্যাপার আমার সামনে ঘটেছিল। তোমাদের যে কথা বলেছিলাম সেই ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে, কিন্তু এবার যে ঘটনার কথা বলবো সেই সম্পূর্ণ ঘটনাটা কিন্তু আমার চোখের সামনে ঘটেনি। বিশেষ করে গল্পের আসল ঘটনা কিন্তু ঘটেছিল যখন আমি সে স্থান বা তার আশপাশে কোথাও ছিলাম না। অথচ পরে যখন সমস্যাটা শুনেছিলাম তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বাড়ি থেকে যখন সাধনার জন্য বেরিয়েছিলাম তখন আমার বয়স কম। তারপর ধীরে ধীরে মাতু পাগলি এবং মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার আলাপ হয়। মধুসুন্দরী দেবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার অনেক আগেই এই ঘটনা ঘটেছিল। তোমরা তো জানো, সাধনা আমি কখনোই একটানা করতে পারিনি, তাই ভালোভাবে সিদ্ধি লাভও করতে পারিনি। সাধনা জীবন আমার সংসারের মায়া কাটিয়ে দিতে পারেনি, তাই আমি বাড়িতে ফিরে আসতাম। তেমনি একবার বাড়িতে ফিরে এসেছি। বাবা প্রথম দিকে আমার এই সমস্ত ব্যাপার পছন্দ না করলেও পরে কিন্তু বাবা লোকের কাছে আমার নামে সুখ্যাতি করতেন, অথচ আমার সামনে সেভাবে কিছুই বলতেন না। সেদিন বাড়িতেই ছিলাম, কবে বেরিয়ে পড়বো ভাবছি। একদিন সকালের দিকে বাবা তাড়াহুড়ো করে বাড়িতে ফিরলেন। আমায় ডেকে বললেন, শোনো তারানাথ, 2 গ্রাম দূরে বৈকুণ্ঠপুরে আমার এক চেনা গৃহস্থ আছেন।
তোমায় একবার তার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। কালকেই তার সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু নানান কারণে তার কথা আমি তোমায় বলতে একেবারে ভুলে গিয়েছিলাম। তুমি যদি পারো আজকে একবার বেরিয়ে পড়ো বাবা। বৈকুণ্ঠপুর পৌঁছতে বেশি সময় লাগবে না আশা করি। একবেলার মধ্যেই তুমি পায়ে হেঁটে সেখানে পৌঁছতে পারবে। আর যদি গরুর গাড়ি নিতে চাও তাহলে সে ব্যবস্থাও আমি করে দিতে পারি। কিন্তু বাবা, সেখানে যাওয়াটা কি সত্যিই জরুরি? মানে এই কটা দিন বাড়িতে ফিরলাম, এখন যদি আবার... না তারানাথ, তুমি আর আপত্তি করো না বাবা। তুমি যে সমস্ত কাজ শিখেছ তা কিন্তু মানুষের হিতের কাজে লাগানো একান্ত প্রয়োজন। আমি প্রথমে তোমার এই সমস্ত ব্যাপার মোটেই পছন্দ করতাম না ঠিকই, কিন্তু তোমার কিছু বিশেষ ক্ষমতা আছে, আর তা আছে যখন, তখন ওদের সাহায্য করা তোমার উচিত। বৈকুণ্ঠপুরে বিশু পণ্ডিতের কাছে আমি তোমার কথা বলে এসেছি। উনি নিজেও তোমার কথা জানেন। তাই তুমি আর দেরি করো না বাবা, আজ দুপুরের খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়ো। তাহলে আশা করি সন্ধ্যার আগেই পৌঁছে যেতে পারবে। বুঝতে পারলাম ব্যাপারটা জটিল। না হলে বাবা আমায় এমনভাবে কখনোই জোর করতেন না। বাবার কথা অমান্য করলাম না। জানতাম বাবাকে জিজ্ঞাসা করে তেমন কিছুই জানা যাবে না, সমস্ত ব্যাপার ওইখানে গিয়েই জানতে হবে। আর বিশু পণ্ডিতের কথা শুনে কেমন যেন মনে হলো যে বিশু পণ্ডিতের সঙ্গে আমার আগেও সাক্ষাৎ হয়েছে। বাবার বন্ধু স্থানীয় কেউ হবে হয়তো। তাই দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়লাম বৈকুণ্ঠপুরের উদ্দেশ্যে। তখন হাঁটা পথে বৈকুণ্ঠপুর পৌঁছাতে এক বেলার মতো সময় লাগবার কথা নয়, বড়জোর 3 কি 4 ঘন্টা। তাই দুপুরের দিকে বেরিয়ে প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হব হব করছে এমন সময় বৈকুণ্ঠপুরে গিয়ে পৌঁছালাম। বিশু পণ্ডিতের বাড়ির খোঁজ করতে গিয়েই লাগলো খানিকটা সময়, কারণ বিশু পণ্ডিতের আসল নাম বিশু পণ্ডিত নয়, তার নাম বীরেশ্বর পণ্ডিত। বাবা তাকে বিশু বলেই ডাকত, তাই আমিও তাকে বিশু পণ্ডিত নামেই চিনতাম। আরে তারানাথ নাকি? বাবা এসো এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। কাল রাতেই তোমার বাবাকে বললাম, ভেবেছিলাম আজ সকালেই তোমায় পাঠিয়ে দেবে, কিন্তু সকালে আসনি দেখে বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম বাবা। আসলে বাবা আমায় সকালবেলা বলেছিলেন, ওইদিকে একটা কাজও ছিল, তাই সেটা শেষ করে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। মার্জনা করবেন, আশা করি খুব বেশি দেরি হয়নি। বিশু পণ্ডিতের ঘরে গিয়ে ঢুকলাম। বিশু পণ্ডিতের স্ত্রী আমায় দেখতে পেয়ে এগিয়ে এলেন। তাকে আগেও দেখেছি। দুজনকেই প্রণাম করলাম। একে বাবার ছোট বয়সের বন্ধু, তার উপর এদের বাড়িতে আমি ছোটবেলাতেও 2-1 বার এসেছি, তাই প্রণাম করতেই হলো। তারা দুজনেই অত্যন্ত লজ্জিত হলেন। বিশু পণ্ডিত বললেন, তুমি এখন না সাধু হয়েছ, তোমার কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। প্রথমে এক কাজ করো, তুমি ওইখানে চাটাই পেতেছি, ওইখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি গো রমনা, কোথায় গেলে? রমলা তো ঘরেই আছে, বোধহয় ঘুমিয়ে পড়েছে। সারা দুপুর অমন করেছে, তারপর এখন একটু ঘুমিয়েছে, এখন শান্তি। নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে বিশু পণ্ডিত চাটাই নিয়ে বারান্দায় এসে বসলেন। তার চোখে মুখে হঠাৎ করে যেন একটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাছাড়া বিশু পণ্ডিতের স্ত্রীর মুখে কি একটা কথা শুনে আমিও চিন্তিত হয়েছিলাম। বললাম, আচ্ছা কি হয়েছে বলুন তো? তারানাথ, আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল, সে কথা বোধহয় তুমি জানো না। তুমি তখন বাড়িতে ছিলে না। তোমার বাবা আমার বন্ধু হলেও তার চেয়ে আমি কয়েক বছরের ছোট হই। আমার একটা ছেলে ছিল, তুমি নিশ্চয়ই তার কথা মনে রেখেছো। দেখুন, সত্যি বলতে আমার তেমন কিছু মনে নেই। তাছাড়া আমি বৈকুণ্ঠপুরে এসেছি হয়তো 2 বার, সেভাবে মনেই পড়ছে না। তবে হ্যাঁ, এইটুকু মনে আছে যে আপনার একটি ছেলে ছিল, তার বয়স আমার চেয়ে কিছুটা কম। ঠিকই বলেছ, তার বয়স তোমার চেয়ে বেশ কিছুটা কম ছিল।
বছর 2 আগে তার বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে মারা যায়। অপমৃত্যু হয়েছিল তার। এ পর্যন্ত সব ঠিকই ছিল তারানাথ। অদৃষ্টের লিখন আমাদের মেনে নিতে হয়। ততক্ষণে বাইরেটা অন্ধকার হতে শুরু করেছে। আমি আর বিশু পণ্ডিত ঘরের দরজার কাছে বসে আছি। একপাশে রান্নাঘরের দরজা, ওইখানে বসে রয়েছেন বিশু পণ্ডিতের স্ত্রী। কিন্তু সমস্যাটা শুরু হয়েছে আমার ছেলের বউকে নিয়ে। তার নাম রমলা। বিয়ের পরেও তার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করেছিলাম, কিন্তু কিন্তু ব্যাপারটা যে এমন বাড়াবাড়ি পর্যায়ে এসে দাঁড়াবে সেটা আমি আদৌ বুঝতে পারিনি। এখন অবস্থাটা হাতের বাইরে চলে যাচ্ছে। এখানে বেশি দিন তাকে রাখতে পারবো বলে মনে হয় না। রাতের বেলা ঘুমের মধ্যে মাঝে মাঝে চিৎকার করে ওঠে। দিনের বেলা ঘর থেকে বাইরে পালিয়ে যেতে চায়। তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ছোটবেলাতেও তার এমন কিছু সমস্যা হয়েছিল, তবে পরে ব্যাপারটা আবার বন্ধ হয়ে যায়। কিন্তু পরে আবার বিয়ের পরে আস্তে আস্তে সমস্যাটা দেখা দিতে শুরু করে। কিসের সমস্যা? মানে রাতের বেলা চিৎকার করা ছাড়া তো আর কোনো লক্ষণ তার মধ্যে নেই। মেয়েটার সব কিছুই ভালো, কিন্তু মাঝে মাঝে বড় অদ্ভুত কথা বলে। বিশেষ করে রাতের বেলা তার পাশে ঘুমোতে বড় ভয় করে। সে চিৎকার করে ওঠে। এ সময় তার আশেপাশে থাকা যায় না। সে মাঝে মাঝেই বলে আসলে এখানে নাকি তার থাকার কথা নয়। এটা ওর গ্রাম নয়, এটা ওর বাড়ি নয়। ও আসলে ও রমলাই নয়। আচ্ছা, বুঝতে পারলাম। মাঝে মাঝে তার মানসিক কিছু সমস্যা দেখা দেয় বিভিন্ন মানুষের, বিশেষ করে স্বামী মারা যাওয়ার পরে। রমলার ক্ষেত্রেও হয়তো ছোটবেলার কোনো সমস্যার বারবারন্ত হয়েছে, কিন্তু তার জন্য আমায় ডেকে আনার ব্যাপারটা যে কি সেটা তো বুঝতে পারলাম না। আমাদের পাশের গ্রামের এক কবিরাজকে দেখানো হয়েছিল। কবিরাজ কিন্তু দেখে বলেছে তার তেমন কোনো সমস্যা নেই, এমনি সময় ঠিকঠাকই থাকে। সমস্যাটা দিনের বেলায় খুব একটা যে দেখা যায় তাও না, বিশেষত রাত বাড়লেই হঠাৎ করেই তার এই সমস্যাটা দেখা যায়। আমি একবার তাকে দেখতে চাই, মানে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলেই। অবশ্য যদি তাকে ভালো করে বুঝতে হয় তাহলে কিন্তু আমায় তাকে আলাদা করে দেখতে হবে। তুমি আমাদের নিজের ঘরের লোকের মতোই তারানাথ, তোমায় আমি অবিশ্বাস করি না। তাছাড়া তুমি আমাদের সাহায্যের জন্য এসেছো, তোমায় তো ভরসা করতেই হবে। তুমি এক কাজ করো, রমলা এখন ঘুমাচ্ছে, ও জেগে উঠলে তখন না হয়। রমলার জেগে ওঠার জন্য অপেক্ষা করতে হলো না। হঠাৎ করেই পাশের ঘর থেকে একটা চিৎকার শোনা গেল। বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও, জল, চারিদিকে কত জল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, আমায় মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। কথাগুলো আমি একটানা শুনলাম, সে কথা ঠিক, কিন্তু এই কথাগুলো যেন একটানা স্বরে এলোমেলো ভাবে বলে চলেছে। রমলা পাশের ঘরে ছিল বলে তার কথাগুলো বেশ ভালোভাবে শুনতে পাইনি। আরেকটা ব্যাপার বুঝতে পারলাম, বিশু পণ্ডিতের বাড়িটা গ্রামের একটু ফাঁকার দিকে। সেই কারণে রমলার চিৎকার কিংবা শব্দ গ্রামের বাকি বাড়িগুলোতে সেইভাবে গিয়ে পৌঁছায় না বোধহয়। না হলে আশেপাশের লোকেরা চিৎকার শুনে এতক্ষণে নিশ্চয়ই বেরিয়ে আসত। হঠাৎ এভাবে চিৎকার আসতেই বিশু পণ্ডিতের স্ত্রী কিন্তু ছুটে গেছিল পাশের ঘরে। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। দরজা খুলে সে হুড়মুড় করে গিয়ে ঢুকেছে ঘরের ভেতরে। তার পেছনে বিশু পণ্ডিত, তার পেছনে আমি। দরজার কাছে দাঁড়িয়ে দেখি ঘরের ভেতর টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে। বিছানার উপরে
এক বিধবা স্ত্রীলোক বসে আছে। তার পরনের কাপড় সামান্য এলোমেলো হয়ে রয়েছে, যেন ঘুমের মধ্যে সে কারোর সঙ্গে ভীষণ ধস্তাধস্তি করেছে এমন অবস্থা। তার চোখ তখনও বন্ধ। সে তবুও চিৎকার করে বলে চলেছিল এলোমেলো সেই কথাগুলো। তার কথা শুনলে মনে হয় যেন কেউ তাকে প্রাণপণে জলের ভেতর ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। দুই হাত গলার কাছে দিয়ে যেন কিছু একটা ছাড়াবার চেষ্টা করছে। অবস্থা দেখেই আমি মুহূর্তের মধ্যে একটা ব্যাপার বুঝতে পারলাম। অল্প কিছু কথা বলে বিশু পণ্ডিত এবং তার স্ত্রীকে ঘরের একপাশে সরিয়ে দিলাম। এগিয়ে গেলাম বিছানার কাছে। ঘরের ভেতর একটা চাপা গুমোট গন্ধ ছড়িয়ে রয়েছে। ঘরের ভেতরে বোধহয় রোদের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে না, তাই এমন অবস্থা। বিছানার কাছে এগিয়ে গিয়ে দেখি সে তখনও ছটফট করে চলেছে। মুখ থেকে সেই কথাগুলোর সাথে একটা গোঙানির মতো শব্দ বেরিয়ে আসছে। মুখের এক পাশ থেকে লাল বেরিয়ে পড়ছে। বোঝা যাচ্ছে তার ভীষণ কষ্ট হচ্ছে। তার গোটা ফর্সা মুখ কেমন লালচে হয়ে গেছে। কপালের শিরাগুলো ফুলে দপ দপ করছে। আমি এগিয়ে গিয়ে তার কপালের ঠিক মাঝখানে বৃদ্ধা আঙুল স্থাপন করলাম। তারপর তার শরীর কেমন থর থর করে কেঁপে উঠল একবার। ধীরে ধীরে তার সেই এলোমেলো ভাবে কথা সব কিছু কেমন যেন শান্ত হয়ে আসতে লাগলো। হ্যারিকেনের আলোয় তার মুখের ভাব লক্ষ্য করে বুঝতে পারলাম তার মনের ভেতর চলতে থাকা ভাবনা থামতে শুরু করেছে। তার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো থামতে লাগলো। তার নিঃশ্বাসের শব্দ ক্রমে ক্রমে নিম্নগামী হয়ে এলো। আমি তার কপালের মাঝখানটায় আঙুল রেখে একটা গোপন মন্ত্র উচ্চারণ করে তার বিছানার পাশ থেকে সরে এলাম। কিছু কিছু বুঝতে পারলে বাবা? আমার মেয়েটার যে কি হয়েছে? আসলে সমস্যা হলো তাদের গ্রামে তার মা ছাড়া কেউ নেই। আমার অবস্থাও খুব ভালো নয়। সেখানে গিয়ে যে ওকে রাখা যাবে এমন কোনো ব্যবস্থাও তো নেই। সমস্যাটা আমি বুঝতে পেরেছি, তবে আপনারা যেমন মনে করছেন সমস্যাটা তেমন কিছু নয়। আমার মনে হয় রমলার অতীতের কোনো ঘটনার সাথে এর কোনো একটা সম্পর্ক আছে। বিশু পণ্ডিত এবং তার স্ত্রী সেই রাতের মতো আমায় কিচ্ছু বললেন না। আমার থাকার জন্য একটা ঘর বরাদ্দ হলো, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বিছানায় শুয়েও আমি ভেবে চলেছিলাম রমলার কথাগুলো। ঘুমের মধ্যে সে এমন ভাবে চিৎকার করছে কেন? অথচ তাকে যখন আমি স্পর্শ করলাম, যখন তাকে শান্ত করার চেষ্টা করলাম, তখন কোনো অশুভ কিছুর উপস্থিতি আমি লক্ষ্য করিনি। তার মানে আপনি বলতে চাইছেন মেয়েটির সাথে কোনো অশরীরী শক্তির সম্পর্ক ছিল না? তবে ওর সাথে এরকম হলো কেন? এই প্রশ্নটাই আমার মনে বারবার ঘুরে ফিরে আসছিল, আর আমি বারবার বোঝার চেষ্টা করছিলাম রমলার সঙ্গে আসলে কি হয়েছে। কিন্তু মনের ভেতর চলতে থাকা সেই অস্বস্তির কোনো কারণ খুঁজে বার করতে পারছিলাম না। এটাও বুঝতে পারছিলাম বাবা এই কারণেই কোনো কিছু না বলে আমায় এখানে পাঠিয়ে দিয়েছে। মনে মনে ঠিক করলাম কাল সকালের দিকে পারলে রমলার সঙ্গে একবার কথা বলতে হবে। তার সঙ্গে কথা না বললে এই সমস্যার কোনো সমাধানই আমি করতে পারবো না। সকালবেলা রমলার দেখা পাওয়া গেল। তার মাথায় ঘোমটা দেওয়া। সে রান্নাঘরের কাছে বসে ঘরের কোনো এক কাজ করে চলেছিল। যে সময়ের কথা বলছি তখন বিধবাদের সমাজে স্থান ছিল একটু অন্যরকম। তবে রমলাকে বিশু পণ্ডিত এবং তার বউ একরকম নিজের মেয়ের মতোই মনে করতেন। একে তো তাদের আর কেউ ছিল না, তার উপর বলতে গেলে রমলার মায়ের থাকা না থাকা সবই সমান ব্যাপার। কথায় কথায় রমলা বলল, জানি না, তবে মাঝে মাঝে মনে হয় জানেন এ আমার থাকার জায়গা নয়,
যেখানে আমার বাড়ি ছিল, আমার বাবা মা, তারা কেউ আমার আসল বাবা মা নয়। আমার পরিবার, আমার বাবা মা সবাই অন্য একটা জায়গায় আছে। বেঁচে আছে না মরে আছে তা জানি না, তবে বাবা বোধ হয় বেঁচে আছে। তাছাড়া আমার এক ভাই কিংবা দাদা আছে বাড়িতে। সে বাড়িতেও 2 বউ আছে, আরও অনেকেই আছে। মাঝে মাঝে এমন সব কথা না ধোয়ার মতো মনে পড়ে, জানেন। তা কি মনে পড়ে? ওই তো মাঝে মাঝে এমনই মনে পড়ে। হঠাৎ করে মনে পড়ে যেন আমি একটা বাড়ির বারান্দার কাছে দাঁড়িয়ে আছি। বাড়ির ছোট্ট উঠোন দাঁড়িয়ে আছি। এমন সময় বছর 4-5 একটি বাচ্চা ছেলে ছুটে এসে আমায় জড়িয়ে ধরলো। আর জড়িয়ে ধরার পরে সে আমায় কি বলে ডাকলো জানেন ঠাকুর মশাই? কথা বলতে বলতে বুঝতে পারি ঘুমটার আড়ালেও তার 2টো চোখ জলে ভরে এসেছে। সে হঠাৎ করেই ঘুমটা তুলে আমার দিকে একবার তাকায়, যেন বোঝবার চেষ্টা করছে আমি কি ভাবছি। তারপরেই মাথা নামিয়ে নিয়ে বলে, সে আমায় বাবা বলে ডাকে ঠাকুর মশাই। স্পষ্ট যেন শুনতে পাই। সে 2 হাতে আমার পায়ের কাছটা জড়িয়ে ধরে কোলে ওঠার জন্য বায়না করছে আর আমায় বাবা বলে ডাকছে। মনে হয় ঠিক আছে, কিন্তু রাতের বেলা তুমি স্বপ্নে কিছু একটা দেখে চিৎকার করে বলছিলে কেউ তোমায় জলে ডুবিয়ে দিচ্ছে, কিন্তু এমনভাবে চিৎকার করছিলে কেন? কি হয়েছে? রাতের কথা ভালোভাবে মনে থাকে না। হ্যাঁ, তবে ভীষণ কষ্ট হয় জানেন। যখন ঘুম ভাঙে রাতের বেলা হঠাৎ করে মনে হয় যেন নাকে মুখে জল ঢুকে গেছে। একটু আগেই যেন কেউ আমায় জলের মধ্যে চেপে ধরে রেখেছিল। একটা শক্ত লাঠি দিয়ে আমার হাত পা বাঁধা অবস্থায় আমার বুকের কাছটা যেন চেপে জলের তলায় ডুবিয়ে দিচ্ছিল। যতই প্রাণপণে আমি উপরে ওঠার চেষ্টা করছি কিন্তু পারছি না। বারবার যেন নিঃশ্বাস ফুরিয়ে আসছে। তারপর একসময় যখন সমস্ত নিঃশ্বাস ফুরিয়ে জলের তলায় তলিয়ে যেতে থাকি, এমন সময় ধরফর করে ঘুম ভেঙে উঠে পড়ি। আর তখন যেন মনে হয় গোটা বিছানাটা ভিজে, আমার গোটা শরীর জলে পুরো ভিজে। কিন্তু কি যে ঠিক হয় আমি বুঝতে পারি না জানেন ঠাকুর মশাই। এই ব্যাপারগুলো কি ছোটবেলা থেকেই হতো? আচ্ছা, ঠিক কবে থেকে তুমি এমন সমস্ত ব্যাপার অনুভব করতে পারো? ঠিক মনে পড়ে না জানেন। আসলে ছোটবেলার কথা তো তেমন মনে নেই। হ্যাঁ, তবে বাবা বলতো আমি নাকি ছোটবেলা থেকেই এমন করতাম। মাঝে মাঝে নাকি কোথাও চলে যেতে চাইতাম, তখন আমায় সবাই মিলে শক্ত করে ঘরে বন্ধ করে রাখতো। আর আমি চিৎকার করে বলতাম, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমায় ওরা ডাকছে, আমার জন্য ওরা অপেক্ষা করছে। কিন্তু কেউ দরজা খুলে দিত না জানেন। তারপর নাকি আবার আমি নিজে নিজেই শান্ত হয়ে যেতাম। আর বিয়ের আগেই যেহেতু ব্যাপারটা ঠিক হয়ে গেছিল, তাই বাবা মা আর কাউকে কিছু বলেনি। কিন্তু হঠাৎ করেই ব্যাপারটা যেন বেড়ে উঠল। আচ্ছা, তা বিশু পণ্ডিতের ছেলের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? মানে আমি বলতে চাইছি, তাকে এই সব ব্যাপার কখনো বলেছো? তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সোজা মাটির দিকে তাকিয়ে রমলা বলল, উনি সবই জানতেন আর আমায় ভরসাও দিতেন। এগুলো হয়তো আমার মনের ভুল কিংবা অন্য কোনো ব্যাপার। এসব ব্যাপারে বেশি ভাবার দরকার নেই এসব বলতেন। আমিও তাই বেশি ভাবতাম না। উনি আমায় বড্ড ভালোভাবে বুঝতেন জানেন, সব সময় আগলে রাখতেন। এই বাড়িতে এখন তো মাত্র 2 জন মানুষ, ওরা দুজনেই আমায় বড্ড আগলে রাখে ঠাকুর মশাই। অন্য কেউ হলে আমায় কবেই যে বাড়ি থেকে। কথা বলতে বলতে মুখে আঁচল চাপা দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল রমলা। আমি দ্বন্দ্বে পড়লাম। এই থেকে যে কি বোঝা যাবে ঠিক ঠাউর করতে পারলুম না। তারপর ঠিক করলাম এক প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এক বিশেষ প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার দ্বারা রমলার অবচেতন মনের ভেতর থেকে তার সমস্ত ভাবনাগুলোকে বাইরে আনা যায়। কিন্তু তাতেও একটা সমস্যা আছে। যখনই তার অবচেতন মন থেকে ভাবনাগুলো বাইরে এনে আমি বোঝার চেষ্টা করব, তখন সেই ভাবনাগুলো তার অবচেতন মন থেকে চেতন মনে এসে পৌঁছবে। অর্থাৎ যেগুলো সে অল্প অল্প করে মনে করতে পারছে তার পুরোটাই রমলার মনে পড়ে যাবে। কিন্তু আমার কিছুই করার নেই।
যদি আসল বিপদটা বুঝতে হয় তাহলে তো এটা করতেই হবে। না হলে আবার যদি রমলা কখনো বাড়ি থেকে চলে যাবার কথা ভাবে, এখন তো সে আর ছোট নয়, তাকে আটকে রাখা তো সম্ভব নয়। সে চাইলেই চলে যেতে পারবে। ঠিক করলাম সেদিন সন্ধেবেলা সেই বিশেষ প্রক্রিয়া করে তার মুখ থেকে সমস্ত কথা বার করব। এবং ঠিক হলো বিশু পণ্ডিত এবং বিশু পণ্ডিতের স্ত্রী দুজনেই আমার সঙ্গে থাকবে। একটা গল্প যে ধীরে ধীরে তার ডালপালা ছড়িয়ে বিস্তার লাভ করছে সেটা বুঝতে পারলাম। একটানা কথাগুলো বলে তারানাথ একবার চুপ করল। আমি আর কিশোরী অবাক হয়ে শুনছিলাম এই অদ্ভুত গল্প। তারপর ঘটিতে করে সামান্য জল খেয়ে একটু জুড়িয়ে নিলাম। তারানাথ এবার বলতে শুরু করলো। কি হে, কেমন লাগছে বলো? হ্যাঁ, ভালো লাগছে, একটু কৌতূহল হচ্ছে। তবে মনে হচ্ছে রমলার সঙ্গে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। হ্যাঁ, তা হয়েছিল। তবে রমলার সঙ্গে যা হয়েছিল তা ছিল বেশ রহস্যময়। আসলে শেষ পর্যন্ত আমি কিংবা রমলা কেউই হয়তো বুঝে উঠতে পারিনি আসলে তার সঙ্গে কি হয়েছিল। যাই হোক, তারপর শোনো। সেদিন সন্ধ্যের দিকে ঘর অন্ধকার করে একটা মাত্র মোমবাতি জ্বালিয়ে রমলাকে একটা চক্রের মাঝে বসালাম। তারপর প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি আশেপাশে রেখে ঘরের ভেতরে সে চক্র তৈরি করে তারপর একটা গোপন মন্ত্র পড়লাম। রমলার হাতে এবং গলায় একটা মন্ত্রপুত সুতো বেঁধে দিলাম। এই এক বিশেষ প্রক্রিয়া আমি তিব্বত থেকে আসা এক সাধুর কাছে শিখেছিলাম। এই প্রক্রিয়ার দ্বারা কোনো মানুষের অবচেতন মনের সাথে সংযোগ স্থাপন করা যায় নানান পর্যায়ে। এটাই করলাম। একটি জলের পাত্রের মাঝে রমলার ডান হাতের অনামিকা প্রবেশ করানো রইল। আমি মন্ত্র পড়ে চলেছি। ঘরের মধ্যে অখণ্ড নিস্তব্ধতা। ঘরের একপাশে বিশু পণ্ডিত এবং তার স্ত্রী বসে রয়েছেন। জলের যে পাত্রে রমলার হাতের অনামিকা প্রবেশ করানো ছিল তার অন্য পরে ছিল আমার হাতের অনামিকা। মন্ত্র পড়তে পড়তে এক পর্যায়ে আমি বুঝতে পেরেছিলাম আমার সামনে থাকা রমলার শরীরে সামান্য কম্পন দেখা দিয়েছে। একটু আগেই রমলার চারপাশে থাকা দ্রব্যাদির মধ্যে এক গন্ধ আমি মিশিয়ে দিয়েছিলাম। তাতেই কিছুক্ষণের জন্য সে সামান্য ঝিমিয়ে পড়বে। তাতে তার অবচেতন মনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা আমার পক্ষে সহজ হয়ে যাবে। এক সময় আমি প্রশ্ন করলাম, কে তুমি? আমার নাম রমলা। তুমি তো এই জন্মের রমলা। এর আগে যখন তোমায় জলের ভেতর ডুবিয়ে মারা হয়েছিল তখন তুমি কে ছিলে? রমলা কিছুক্ষণের জন্য চুপ করে রইল। আমি আবার একই প্রশ্ন করলাম। ঘরের ভেতরে আর কেউ কোনো কথা বলছে না। রমলার ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। আমি আবার বললাম, মৃত্যুর সময় তোমার বড় কষ্ট হয়েছিল না? কিন্তু কে তোমায় মেরেছিল তুমি দেখতে পেয়েছো? আমি দেখতে পাইনি। জলের তলায় ছিলাম। যে আমায় মেরেছে সে ছিল জলের উপরে। বেশ, কিন্তু তুমি বলেছ তুমি বারবার একটা দৃশ্য চোখের সামনে দেখতে পাও। সেই দৃশ্যটা কি এখন ভালো করে দেখে বলতে পারবে? একটা বাড়ির কাছে একটা বৃদ্ধ লোক বসে আছে। বাড়িতে দুজন মহিলা, দুটি বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। বাড়ির ডান পাশে ছোট একটা কাঁঠাল গাছ রয়েছে। আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির মাঝখানে। ওই বাচ্চা ছেলেটা ছুটে আসছে আমার দিকে, আর তারপর আমায় ছড়িয়ে ধরে
কিন্তু তুমি আর কিছু দেখতে পাচ্ছ না? তুমি কে, কিংবা তোমার নাম কি, এই সমস্ত কিছু? রমলা আবার চুপ করে রইল। তার মুখ থেকে কোনো কথা বেরিয়ে আসলো না। বুঝতে পারছিলাম তার অবচেতন মনের সঙ্গে যোগাযোগ খুব একটা ভালোভাবে হয়নি। তবে এইটুকু শুনেই একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। রমলা যে সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছে এবং যে কারণে ওর এত সমস্যা হচ্ছে, সেই সব কিছুর সঙ্গে ওর এই জন্মের কোনো যোগাযোগ নেই। রয়েছে তার আগের জন্মের যোগাযোগ। রমলা চুপ করে বসে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমার আগের গ্রাম কোথায় ছিল? সেই গ্রামের কথা তোমার মনে আছে? গ্রামের নাম কিংবা অন্য কিছু মনে করার চেষ্টা করো তো। গ্রামের নাম মনে নেই, তবে আমাদের গ্রামের পাশে একটা বড় বেল গাছ আছে। মস্ত বড় মাঠের পাশে সেই বেল গাছের কথা অনেকেই জানে। সেই গাছটা আমার মনে আছে। ছোটবেলায় সেই বেল গাছের তলায় আমি অনেকবার গিয়েছিলাম। রমলা হয়ে নাকি অন্য কেউ হয়ে? না, তখন আমি অন্য কেউ ছিলাম। ওই বেল গাছের তলায় দুপুরবেলা আমি কারোর সঙ্গে যেতাম। কার সঙ্গে যেতাম সেটা ঠিক বুঝতে পারছি না। আমার পাশে আরেকটা ছেলে, তার বয়স আমার মতোই, কিংবা আমার চেয়ে সামান্য কম বেশি হবে। এই ছেলেটাকে আমার বাড়িতে যেন আমি দেখেছি, কিন্তু কিন্তু তাকে দেখতে অনেকটা আমার মতো হলেও সেটা কে আমি বুঝতে পারছি না। বুঝতে পারলাম রমলার গোটা শরীর থর থর করে কাঁপছে। বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে তার কপালে, গালে। সম্ভব হলে আরো কিছু বলতো হয়তো, তার আগেই সে লুটিয়ে পড়ল সেই চক্রের একপাশে। বুঝতে পারলাম তার শরীরের এবং মনের সমস্ত জোর শেষ হয়েছে। আমার ইশারায় বিশু পণ্ডিতের বউ এসে রমলাকে কোনো রকমে তুলে নিয়ে গেল পাশের ঘরে। ঘরের সমস্ত কাজ শেষ করে সেই চক্র তুলে আমি রাতের অন্ধকারে বিশু পণ্ডিতকে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। বিশু পণ্ডিত উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলো আমার কথার জন্য। এক সময়ে বললাম, দেখুন, আমার মনে হয় রমলার এই যে সমস্যা, এর সঙ্গে জড়িয়ে আছে তার পূর্বজন্মের কোনো স্মৃতি, পূর্বজন্মের কোনো ইতিহাস। এমন ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে। পূর্বজন্মের স্মৃতির কথা আমাদের মস্তিষ্কে থেকেই যায়। সেই ঘটনা মাঝে মাঝে উকি দেয় আমাদের জীবনে। রমলার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। সে যে স্বপ্ন দেখে বারবার ভয় পাচ্ছে, সেটা হয়তো তার মৃত্যুর সময়কার। আর যে দৃশ্যের কথা সে বারবার বলছে, সেটা তার বাড়ির, তার পরিবারের। জীবনে অনেকবার এই জন্মান্তরের কথা শুনেছি বাবা, কিন্তু আমার নিজের বাড়িতেই আমার ছেলের বউয়ের যে এমন একটা ব্যাপার হবে, ওকে তো আমি ছেলের বউ বলে মনে করি না। ওকে আমি নিজের মেয়ে বলে মনে করি। কিন্তু এই বিপদ থেকে কি উদ্ধার পাবো না বাবা? সত্যি কথা বলতে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার তেমন কোনো রাস্তা নেই। তবে আমি চেষ্টা করতে পারি। আমি একটা কবজ ওকে দিয়ে যাব। সে কবজ ওর হাতে থাকলে তেমন কোনো বিপদ আর হবে না। রাতের বেলা ভয় পাওয়া কিংবা স্বপ্ন দেখে ভয় পেয়ে ওঠা, এগুলো হবে না। কিন্তু একবার যখন ওর পূর্বজন্মের স্মৃতি ওর মস্তিষ্কে এসে গেছে, তখন সেই স্মৃতি কিন্তু এত সহজে মাথার থেকে বাইরে যাবে না। সাবধান, ও যেন বাড়ির থেকে বেশি দূরে কোথাও কখনো একা না যায়।
পরদিন সকালে রমলার সঙ্গে আবার কথা বললাম। রমলা বলল, মা বলেছে কাল নাকি আমি অনেক কিছু বলেছি, কিন্তু আমার কিছুই মনে ছিল না ঠাকুরমশাই। এখনো আমার কিছু মনে পড়ছে না যে আমি ঠিক কি বলেছি। তোমার মনে না থাকাটাই স্বাভাবিক, সেসব নিয়ে বেশি ভেবো না। আসলে খারাপ কিছু দেখে ভয় পেয়েছিলে, তাই মনের ভেতর এই সমস্ত ব্যাপার চলছিল। তেমন কিছু নয়। আমি তোমায় একটা কবজ দিয়ে যাব, সেটা সব সময় নিজের কাছে রাখবে, তাহলে কোনো বিপদ হবে না। আর শোনো, রাতের বেলা ঘরের বাইরে কোথাও যাবে না, এমনকি কোথাও দূরে গেলেও দিনের দিন বাড়িতে ফিরে আসার চেষ্টা করবে, কেমন? রমলা আমার কথায় অবাক হয়ে গেল। সে হয়তো আমার কাছ থেকে অন্য কিছু শোনার আশা করেছিল। সে হয়তো ভেবেছিল কি হয়েছিল সে কথা আমি তাকে বলবো, কিন্তু বিশু পণ্ডিত এবং ওনার স্ত্রীকে আমি বারবার বারণ করে দিয়েছি যাতে রাতের কথা এবং পুনর্জন্মের স্মৃতির কথা তারা ভুল করেও রমলার সামনে না বলে। তারপর একদিনই আমি আর ওই গ্রামে ছিলাম। আসার আগে একটা কবজ আমি রমলাকে ধারণ করার জন্য দিয়ে এলাম এবং বিশু পণ্ডিত এবং তার স্ত্রীকে বেশ কয়েকটা ব্যাপারে সাবধান করে দিয়ে এলাম। আমার মনে হয়েছিল রমলার হয়তো সেই স্মৃতির কথা আর মনে পড়বে না। অবশেষে তার মনে থাকার সমস্ত কিছুকে আমি সেদিন টেনে বাইরে বার করে এনেছিলাম। তাই হয়তো ভেবেছিলাম ঘরের মধ্যে থাকার জন্য তার অবচেতন মনের সঙ্গে স্বাভাবিক চেতন মনের যোগাযোগ ঘটেনি, কিন্তু আমি ভুল ছিলাম। আর আমি ভুল ছিলাম বলেই এমন একটা বীভৎস ঘটনা ঘটে গেছিল। তারানাথের শেষ কথাটা শুনেই আমি আর কিশোরী যেন চমকে উঠলাম। কিশোরী বলল, হ্যাঁ, মনে পড়েছে। আপনি এমনই একটা গল্প আমাদের বলেছিলেন। সেই গল্পে একটি মেয়ে পুনর্জন্মে তার কোনো এক হত্যাকারীকে নৃশংসভাবে হত্যা করেছিল এবং তার কোনো শাস্তিও হয়নি। সেখানে আমি তো উপস্থিত ছিলাম, কিন্তু রমলার সঙ্গে যা ঘটেছিল সেটা শুধু আমি নয়, বিশু পণ্ডিত এমনকি তার স্ত্রী, তারা নিজেরাও প্রথমে তেমন কিছুই জানতেন না। যাই হোক, বাড়িতে ফিরে আরো বেশ কয়েকদিন রইলাম সেখানে। প্রায় 5 দিন কেটে গেছে। এমন সময় দেখি বিশু পণ্ডিত আমার বাড়িতে এসেছেন। শুধু তাই নয়, গরুর গাড়ি করে তার স্ত্রী এবং রমলাকেও নিয়ে এসেছেন। বাবা মায়ের সঙ্গে কথাবার্তার পর বিশু পণ্ডিত আমায় আড়ালে ডেকে নিয়ে গেল একটা ঘরে। বিশু পণ্ডিতকে নিয়ে বসেছি, দেখি রমলা সেখানে এসেছে। আমি অবাক হয়ে গেলাম। রমলার মুখে একটা হাসি, বিশু পণ্ডিতের মুখ জুড়ে এক অদ্ভুত ভয়। আমার কিছু বুঝে ওঠার আগেই রমলা বলল, ঠাকুর মশাই, আপনি ভেবেছিলেন আপনি আমায় কোনো কিছু বলবেন না, আর আমারও কিছু মনে পড়বে না, তাই আপনি আমার কাছ থেকে সব কিছু দূরে সরিয়ে রেখেছিলেন, কি তাই তো? কিন্তু আমার যে সব কিছু মনে পড়ে গেছিল। সর্বনাশ, সর্বনাশ হয়েছে। তোমার কথা আমি ভালোভাবে রাখতে পারিনি, আর তাতে বড় সর্বনাশ হয়ে গেছে। ভাগ্যিস গোটা ব্যাপারে কেউ তেমনভাবে কিছু জানতে পারেনি, না হলে যে কি হতো। বিশু পণ্ডিতের মুখে ভয় আর রমলার মুখের হাসি দেখে আমি কেমন যেন চমকে উঠলাম। কি ব্যাপার? যদি কোনো বিপদ হয় তাহলে তো রমলা এবং বিশু পণ্ডিত দুজনেরই ভয় পাওয়ার কথা, অথচ একজন ভয় পাচ্ছে এবং একজন হাসছে। তার কারণ কি? বিশু পণ্ডিত গোটা ব্যাপারটা আমায় খুলে বললেন। দিন 2 আগে একটা কাজে আমায় যেতে হয়েছিল বল্লভপুর বলে একটা গ্রামে। সে আমাদের এখান থেকে অনেকটাই দূর। গরুর গাড়িতে করে 2 দিনের যাত্রা। সেখানে এক গৃহস্থের বাড়িতে আমার যাওয়ার কথা। সঙ্গে করে একজন কেউ গেলে বড় ভালো হয়। আমার স্ত্রীর শরীরটা ভালো ছিল না, তাই তাকে নিয়ে তো আর যাওয়া যায় না। তাছাড়া সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে কাজ সেরে আবার গরুর গাড়িতে করে রওনা দেব। রাতের বেলা পথেই গরুর গাড়ি চলবে। কি মনে হতে রমলা আমার সঙ্গ নিল, বলল সে নাকি আমার সঙ্গে যাবে।
প্রথমে তো আমি কিছুতেই রাজি হলাম না, তারপর দেখলাম সে অনেক কিছু ভালো করে বোঝে, এই ব্যবসার কাজ, তার উপর সঙ্গে রমলা থাকলে মনেও সাহস পাই। গরুর গাড়ির গাড়োয়ান আমাদের নিজের গ্রামের, তাই মেয়ে মানুষ নিয়ে গেলেও তেমন ভয় নেই। তাই আমাদের সঙ্গে রমলাকে নিয়ে নিলাম। বল্লভপুর গিয়ে যেমনটা ভেবেছিলাম তেমন কিন্তু সব কিছু হলো না। দুদিনের দিন সন্ধেবেলা বল্লভপুর গ্রামে গিয়ে পৌঁছলাম। সেদিন রাতে রওনা হব, কিন্তু তারা আমার ছাড়তে চাইলেও না কিছুতেই। সঙ্গে রমলা রয়েছে, তাছাড়া সে বাড়িতে স্ত্রীলোকের সংখ্যা নেহাত কম নয়। রমলা তাদের সঙ্গেই মিলেমিশে রইল। তারপর সকালের দিকে যখন সে সেখান থেকে চলে আসব, দেখি রমলা ঘোমটার তলায় হাসল। গরুর গাড়িতে উঠে মাত্র খানিকটা সামনের দিকে এগিয়েছি, এমন সময় বাড়ির এক পাশে চোখ পড়ল। একটা বাড়ি। মনে আছে তারানাথ, তুমি বলেছিলে একটা বাড়ির কথা? রমলার মুখে সেই বাড়ির কথা আমি প্রথম শুনেছিলাম। সামনে ছোট্ট উঠোন, লম্বা বারান্দা, পাশাপাশি দুটো মাত্র ঘর। সে দুটো ঘরের দরজায় আবার একসাথে। আর সেই বাড়ির এক পাশে রয়েছে একটা কাঁঠাল গাছ। গরুর গাড়িতে আস্তে আস্তে রমলা থামতে বলল। গাড়িটা থামতেই সে গাড়ি থেকে নেমে পড়ল। আমি তাকে বারণ করলেও রমলা কিন্তু শুনল না। সে হাঁটতে হাঁটতে বাড়ির ভেতর গিয়ে ঢুকলো। আর ঢুকতে ঢুকতেই রমলা ডাকতে লাগলো, গোপাল, শম্পা, কাজল, কোথায় গেলে গো? অতসী, এই দেখো আমি এসেছি। রমলার কাণ্ডে তো আমি অবাক হয়ে গেছি, কিন্তু তখনও অবাক হওয়া আরো বাকি ছিল আমার। আমি নেমে রমলাকে আটকাতে যাব, তার আগেই ঘরের ভেতর থেকে ছুটে এসেছে বছর 20 একটি ছেলে। তার বয়স ওই রমলার থেকে 4 বছরের বেশি হবে। তাদের সঙ্গে একটি মেয়ে, তার বয়সও অমনি। মেয়েটি বিবাহিত। তাদের পাশাপাশি বেরিয়ে এসেছে 2 বিধবা বৃদ্ধা। বাড়িতে আর কেউ নেই। রমলাকে দেখে তারা অবাক হয়ে গেছে। রমলা এগিয়ে গেল সামনের দিকে। তারপরে এই বৃদ্ধাদের মধ্যে একজনের দিকে তাকিয়ে সে বলল, আরে অতসী, তুমি আমায় চিনতে পারছো না? আরে ছোট বউ যে, তুমি তো আমায় চিনতে পারবে। মনে নেই তোমায় বলেছিলাম আমার ছোট ভাইটাকে যে মেরেছে তাকে আমি ঠিক খুঁজে বার করব। সঙ্গে সঙ্গে দেখতে দেখতেই একটা জটলা তৈরি হয়ে গেল। রমলা সেই 2 বৃদ্ধার সঙ্গে এবং তার চেয়ে প্রায় 4-5 বছর বেশি বয়সী ওই ছেলে মেয়েটির সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলো যেন তাদেরকে সে অনেক দিন ধরে চেনে। ক্রমে ক্রমে সেই অতসী নামের বৃদ্ধার সঙ্গে রমলার অনেক কথায় মিল পাওয়া গেল। অতসীর কোন বয়সে বিয়ে হয়ে সে বাড়িতে এসেছিল, অতসীর গ্রাম কোথায়, সে কি পছন্দ করত, আরও এমন অনেক বিষয় যেগুলো অতসী এবং তার স্বামী ছাড়া অন্য কেউ জানতো না। এমনকি অতসীর সঙ্গে যে তার পাশে থাকা কাজলের মাঝে মাঝে ঝগড়া হতো সে কথাও সে বলল। এবং আরও একটা কথা বলল, যেদিন ছোট ভাই মরেছিল তার পরের দিন সম্পত্তি ভাগ হওয়ার কথা ছিল। ছোট ভাই মারা যাওয়ায় সম্পত্তি ভাগ আর হয়নি। তার 2 দিন পরেই বড় ভাই মারা যায়। ক্রমে ক্রমে সেই বৃদ্ধা কোনো রকমে বললেন, তুমি কে মেয়ে? তুমি এত কিছু জানো? এত কথা তো অন্য কেউ জানতো না। এত কথা তো উনি শুধু জানতেন, কিন্তু তুমি কে? আমি সে। আমার আবার নতুন জন্ম হয়েছে, কিন্তু এই জন্মে আমি পুরুষ না হয়েছি এক স্ত্রী মানুষ রূপে। এই জন্মে আমার নাম রমলা, আগের জন্মে ছিল গোবিন্দ নারায়ণ চক্রবর্তী। শেষে রমলার কথাগুলো শুনে ওই স্ত্রী লোকটি কেমন যেন হতভম্ব হয়ে হঠাৎ তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। রমলা তাকে তুলে ধরে বলল, আরে আরে, এ কি করছেন?
এ জন্মে তো আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট। আগের জন্মে না হয় আমি আপনার স্বামী ছিলাম, কিন্তু এই জন্মে তো নই। আপনাদের দেখার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, কিন্তু বিশ্বাস করুন সময় সুযোগ কোনোটাই পাচ্ছিলাম না। কেন চলে গেলেন আপনি? কতবার বললাম সবাইকে সব কথা বলে দিতে, আপনি কাউকে কোনো কিছু না বলেই চলে গেলেন। আর আর তারপর সকালে আমি সবই জানতে পেরেছিলাম, কিন্তু কিছু করার আগেই ওরা আমাকেও মেরে ফেললো। ভাইকে ওরাই মেরেছিল। ভাইকে আমি বাঁচাতে পারিনি, কারণ সেদিন আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে সেদিন ভাইকে বাঁচানোর দরকার ছিল, তাই নিজে গিয়ে ওদের সঙ্গে কথা বলে ওদের কথা সবার কাছে বলে দেব বলে ঠিক করেছিলাম। কিন্তু আমি বোকামি করেছিলাম। দাঁড়ান, তার মানে আপনি বলতে চাইছেন রমলার সব কিছু মনে ছিল? সে কি রমলা, তাহলে তুমি আমায় সে কথা বললে না কেন? নিজের আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ যে আমার নিজের হাতেই নেওয়ার ছিল ঠাকুরমশাই। আমার সেদিন সব কথাই মনে পড়ে গেছিল, আর আপনার জন্যই আরও ভালোভাবে সমস্ত কথা আমি মনে করতে পেরেছিলাম। আর এটাও মনে পড়ে গেছিল যে আসলে কে আমার ভাইকে এবং আমাকে মেরেছিল। তার জন্যই আমি বাবার সঙ্গে বল্লভপুর যাওয়ার জন্য ঠিক করেছিলাম। রমলার কথা শুনে তার মুখে সেই অদ্ভুত হাসিটা দেখে আমার বুকের ভেতর যেন কেমন করে উঠল। কি করেছে রমলা? কি কারণে বিশু পণ্ডিত ছুটে এসেছে এত দূরে? সমস্ত কথা বলার জন্য তো শুধু নয়। বিশু পণ্ডিত তখন হাঁপাচ্ছেন, আর হাঁপাতে হাঁপাতে বলছেন, রমলা জোর করলো সেই দিন ওই বাড়িতে থাকার জন্য। সেই দুই মধ্যবয়স্ক মহিলা এবং তাদের ছেলে মেয়ে সবাই জোর করতে লাগলো। সে রাতে অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথাবার্তা চলল। তারপরে আমি আর গরুর গাড়ির গাড়োয়ান এক ঘরে ঘুমোতে গেলাম। বাকি স্ত্রী লোকেরা ঘরে, আর সে বাড়ির যে যুবক ছিল সে এক ঘরে। পরদিন ভোরবেলা আমরা সেখান থেকে বেরিয়ে আসব, এমন সময় শুনতে পেলাম গ্রামে এক ঘটনা ঘটে গিয়েছে। গ্রামে একজন মারা গেছে। যে মারা গেছে তার বয়স প্রায় 40 বছর কি তার বেশি। আর সে মারা গিয়েছে খুব অদ্ভুতভাবে। গ্রামের নদীর ধারে তার মৃতদেহটা পড়েছিল। সে তার বাড়িতে একাই থাকতো। তার হাত পা দুটো বাঁধা, দু চোখ বিস্ফারিত। নদীর ধারে কাছে জলে ডুবিয়ে তাকে যে কেউ মেরেছে তা স্পষ্ট বোঝা যায়। গ্রামের লোকেরা জানালো ওই নদীর জলে নাকি 16 থেকে 17 বছর আগে একই পরিবারের দুই ভাই পর পর মারা গিয়েছিল। রমলা কিন্তু একটাও কথা বলল না। শুধু চলে আসার আগে দেখছিলাম সেই দুই মধ্যবয়স্ক বৃদ্ধা রমলার দিকে তাকিয়ে একবার রহস্যময় ভাবে হেসেছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম রমলার দিকে। তাহলে কি সত্যি সত্যি যেটা ভাবলাম সেটাই হয়েছে? রমলা কি তাহলে সত্যি সত্যি আগের জন্মের প্রতিশোধ নিয়েছে? এই জন্য আগের জন্মে তার এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার আগের জন্মের ভাইয়ের স্ত্রীদের সঙ্গে মিলে সে বল্লভপুরে গিয়েছিল। রমলা, তুমি যা করেছো তুমি জানো তো তা অন্যায় করেছো। ওই লোকটা যা করেছিল সেটাও অন্যায় ছিল। সে বিনা কারণে প্রথমে আমার ভাইকে আর তারপর আমাকে মেরেছিল। আমাদের সম্পত্তি নিয়ে তার সঙ্গে ছোট একটা সংঘাত হয়েছিল মাত্র, আর সেই কারণেই বাবা সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেবে বলে ঠিক করেছিল। তাই সেদিন রাতেই সে আমাদের দুজনকে একসাথে মারতে চেয়েছিল, কিন্তু আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাই। পরে আমি ঠিক বুঝতে পেরেছিলাম যে কে এই কাজটা করেছে। আমার বাবা এসব সহ্য করতে না পেরে মারা যান। আমার স্ত্রী এবং আমার ভাইয়ের স্ত্রী কিভাবে যে দুই ছেলে মেয়েকে মানুষ করেছিল সে কথা আমরা কেউ জানি না। তাই তার যদি কোনো অন্যায় না হয়ে থাকে এবং সেই অন্যায়ের শাস্তি যদি ভগবান তাকে না দিয়ে থাকে, তাহলে আমি যা করেছি তা কোনো অন্যায় করিনি এবং ভগবানের কাছে তার জন্য আমার কোনো শাস্তি হবে না।
রমলার শক্ত মুখে বলা কথাগুলোর উত্তরে আমি কিছুই বলতে পারলাম না। বিশু পণ্ডিতের চোখ মুখ যেন কেমন হয়ে এসেছিল। বুঝতে পারছিলাম একটা প্রচন্ড ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করেছে। বিশু পণ্ডিত সেখানে আর দাঁড়াবার সাহস করেননি, তাই তিনি তখনই রমলাকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। পরে বিশু পণ্ডিত কাঁপা কাঁপা গলায় বলেছিলেন, রমলা আবার ওদের কথা দিয়ে এসেছে, সে নিশ্চয়ই আবার তাদের সঙ্গে দেখা করতে যাবে। তারাও চাইলে এখানে এসে তাদের সঙ্গে দেখা করতে পারে। তুমি বলো বাবা, এসবের কি প্রয়োজন? আগের জন্মে যা হয়েছে তা তো আগের জন্মে হয়ে গেছে। এ নিয়ে এই জন্মে আবার এসব কেন? না, আপনি ভুল করছেন। আগের জন্মে যে কাজটা রমলা কিংবা তার পুনর্জন্মে থাকা গোবিন্দ করতে পারেনি, এই জন্মে সে সেটা করেছে। তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, এমনকি নিজের মৃত্যুর প্রতিশোধও নিয়েছে। তাই এতে তার কোনো রকম অন্যায় কিন্তু আমি দেখতে পাই না। পুনর্জন্ম হোক কিংবা পরজন্ম, নিজের প্রতিজ্ঞা করা সমস্ত কিছু কিন্তু পূরণ করতেই হয়। রমলা আমার দিকে তাকিয়ে সামান্য হাসল। সেই দিনটা বিশু ঠাকুর, রমলা এবং বিশু ঠাকুরের স্ত্রী আমাদের বাড়িতেই ছিলেন। এই সমস্ত ঘটনা বিশু ঠাকুর কিন্তু আর কাউকে বলেননি। পরের দিন চলে যাওয়ার আগে রমলা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, সত্যি আপনি না থাকলে হয়তো আমি সমস্ত কিছু জানতেও পারতাম না আর বুঝতেও পারতাম না। আপনি সেদিন কি করেছিলেন তা আমি জানি না, কিন্তু তারপরে আমি যেন চোখের সামনে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পেতাম। সেই বাড়িটা, কাঁঠাল গাছ, সেই মাঠের পাশের বেলগাছ, সব কিছু বল্লভপুরকে আমি একবার দেখাতেই চিনতে পেরেছিলাম। তারপরে রমলা চলে গেল। বাবা আমার উপরে বেশ খুশি হয়েছিলেন। রমলার শরীর খারাপ ঠিক হয়ে গেছে এবং সে আর ভয় পাচ্ছে না। এই সমস্ত ব্যাপারে বাবার খানিকটা গর্বই হয়েছিল। গ্রামের দু একজনকে সে কথা বলেও ছিলেন, এমনকি বিশু ঠাকুর সবার সামনে স্বীকার করেছিলেন। আমি গ্রাম থেকে চলে আসার পরে রমলার শরীর ভালো হয়ে যায়। এমনকি রমলা আগের মতো শান্ত চুপচাপ হয়েও থাকতো না। প্রাণোচ্ছল এক নতুন রমলা তৈরি হয়েছিল, নতুন রূপে। সে বিশু ঠাকুরের মেয়ে হয়েই বাকি জীবনটা থেকে গিয়েছিল সেখানে। অন্তত আমি তো সেটাই জানতাম। আহা, একটু বসে যাও না, বৃষ্টিটা কমুক। গল্পটা শেষ হলেও সামান্য একটু বাকি থেকে গেছে যে। এই সামান্যটুকু না থাকলে বোধহয় সমস্ত ব্যাপারটা অন্যরকমই হতো। অনেকদিন পরের কথা, কতদিন পরে সে ভালোভাবে মনে পড়ে না। একদিন বাড়িতে বসে আছি, এমন সময় দেখি বিশু পণ্ডিতের সাথে রমলা এসে উপস্থিত। এতদিন পরে তাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। রমলা আর বিশু পণ্ডিতকে আমার ঘরে বসতে বললাম। কিছুক্ষণ বসে এ কথা ও কথা বলার পর বিশু পণ্ডিত বললেন, বুঝলে তারানাথ, আরো এক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। রমলা নাকি আবার নতুন করে কি যেন দেখতে পায়। সব কিছু তো ঠিক হয়ে গিয়েছিল, আবার নতুন করে যে কি দেখছে বলো তো? বছর দুয়েক আগে যখন আপনি গিয়েছিলেন তখন তো আপনাকে বলে সব কিছুই আমি বুঝতে পেরেছিলাম, আর তারপর থেকে সেসব দৃশ্যও আমার সামনে আর আসে না। কিন্তু হঠাৎ করে সম্প্রতি একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি জানেন। মাঝে মাঝে যেন মনে হচ্ছে আমি একটা ঘরের ভেতর রয়েছি, যেন মাটির তলায় কোনো একটা কবরের মধ্যে, অথচ আমি বেঁচে রয়েছি। আমি দু হাতে মাটির উপর ধাক্কা দিচ্ছি, চিৎকার করে বলছি আমায় বাইরে বের করার জন্য, কিন্তু কেউ বের করছে না। অথচ আমি বেশ বুঝতে পারছি যে মাটির ওপর কারা যেন দাঁড়িয়ে আছে। তাদের পায়ের শব্দ, চুপি চুপি কথা বলার শব্দ, সব কিছু আমি বুঝতে পারছি। অথচ তারা কেউ আমায় বাইরে বের করছে না। ধীরে ধীরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আস্তে আস্তে সেই কবরের মধ্যেই বোধহয় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। একটা সমস্যা যেতে না যেতেই আবার একটা সমস্যা দেখা দিল।
এবার কি হবে তারানাথ? আমি চমকে উঠলাম। অনেক দিন আগে এক সাধুর বলা একটা কথা মনে পড়ে গেল। সাধু বলেছিলেন, বুঝলে তারানাথ, মনুষ্য শরীর আর মন হলো বড়ই অদ্ভুত জিনিস। এই যে তুমি পুনর্জন্ম কিংবা পরজন্মের কথা বিশ্বাস করো যে আগের জন্মের কথা অনেকের মনে থাকতে পারে, কিন্তু আমি এমন মানুষ দেখেছি যে আজ থেকে তার আগের 7 জন্ম আগে পর্যন্ত তার জীবনে কোথায় কি ঘটেছে সমস্ত কিছু বলতে পারে। কি ক্ষমতা মাঝে মাঝে মানুষের মধ্যে হঠাৎ করে দেখা যায়, এর পেছনে আসল রহস্য কি আছে তা নিজেও আমি এখনো পর্যন্ত জানি না। রমলার দিকে তাকিয়ে দেখলাম এইবার বোধহয় রমলা নিজেও একটু অস্বস্তিতে পড়েছে। আমি বললাম, কবর ছাড়া আর কি দেখতে পাও? একটা মাটির ঘর, একটাই ঘর, পেছনের দিকটা জঙ্গলের মতো, আর তার পাশে একটা ধানের জমি। সে জমির ওপাশে লম্বা রাস্তা চলে গেছে অনেক দূর পর্যন্ত। হঠাৎ করেই কারা যেন ঘরের ভেতর ঢুকে আসছে আর আমায় টানতে টানতে নিয়ে যাচ্ছে ঘরের বাইরে। আমার দিকে তাকিয়ে একটা ছোট্ট মেয়ে কান্নাকাটি করছে আর আমায় ডাকছে। কি বলছে ঠিক বুঝতে পারছি না, আর আশেপাশের লোকেরাও কী সব যে বলছে সেগুলো ঠিক বোঝা যাচ্ছে না। আর তারপরেই হঠাৎ করে দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। তোমার অবচেতন মনের কথা বোঝার চেষ্টা আমি করব না, তাহলে হয়তো আবার তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। আবার হয়তো কোথাও কাউকে মরতে হবে তোমার হাতে, বলা যায় না। আগের জন্মের কোনো প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো তুমি আবার ফিরে যাবে সেই গ্রামে। তাহলে কি এমনভাবেই থাকবো? ঠাকুর মশাই, আমার যে বড় অস্বস্তি হয়। তোমায় একটা কবচ দিচ্ছি, সেটা সব সময় সঙ্গে রাখলেই হবে, তাহলে আর কোনো বিপদই হবে না। আর আলাদা করে কিছু জানার ইচ্ছে রাখার প্রয়োজন নেই। প্রথমের কথা না হয় বুঝতে পারলাম। আগের জন্মে রমলা ছিল গোবিন্দ, সে তার প্রতিশোধ নিয়েছিল। কিন্তু বাকিটুকু মানে এবারে কি দেখতে পেল সে? বাইরে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, অনেক কিছুই ঘটে, বুঝলে, এমন অনেক কিছুই ঘটে যা আমাদের ভাবনা চিন্তার বাইরে। সব কিছু নিয়ে বেশিরভাগ সময় তাই আমিও আর ভাবি না, যা ঠিক হয়ে আছে তাই হবে, তাই না ভেবেই ছেড়ে দিলাম। বৃষ্টি তখন কমে এসেছিল, তাই আমি আর কিশোরী দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। তবে সত্যি সত্যি আজ কিন্তু যাওয়ার সময় ভাবতে লাগলাম পুনর্জন্মের কথা। যদি মানুষের মনে থাকে সেটা না হয় স্বাভাবিক, কিন্তু তারও আগের জন্মের কথাও কি মনে থাকে? তাহলে কি গোবিন্দর মনে ছিল সেই কথা? গোবিন্দর কি মাঝে মাঝেই মনে হতো সে কবরের তলার অস্বস্তিকর অবস্থার কথাটা? ভাবাটা শেষ হলো না, তখনই গ্রামের ঘন্টা শুনতে পেয়ে দৌড়াতে লাগলাম সামনের দিকে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ও বিশু পণ্ডিতের মেয়ে। আমরা আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।